আন্দোলন, গণ আন্দোলন দেখা গেছিল আরজি কর ঘটনার সময়। আপনার কি মনে হয় এই ধরনের ঘটনাগুলোর কোনো প্রভাব ভোটের রেজাল্টে পড়বে? না। বিজেপির অভিযোগ যে তৃণমূল দক্ষিণবঙ্গ কেন্দ্রিক পার্টি হয়ে উঠছে, উত্তরবঙ্গকে তারা ততটা গুরুত্ব দিচ্ছে না। আমাদের কাছে কোনো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নেই, আমাদের কাছে পশ্চিমবাংলা আছে। সবকিছুতেই ওরা বিভাজনের রাজনীতি করে, বাংলাতেও ওরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ করছে। একটা অভিযোগ উঠে আসছে যে তৃণমূল আমলে বড় কারখানা বা বড় ইনভেস্টমেন্ট আসছে না। এটা তো সম্পূর্ণ মিথ্যে কথা। যে সমস্ত কারখানা বন্ধ হয়েছে সব সিপিএম এর আমলে। ওই সিপিএম এর মতো পার্টি কেন্দ্রিক কোনো ফ্যাক্টরি করিনি। আর আমরা যে ফ্যাক্টরি তৈরি করেছি, যে কর্মসংস্থান তৈরি করেছি, সেখানে মানুষ কাজ করছে। আচ্ছা, এই যে ভোট আসছে, এই যে একটা সরকারের বিরুদ্ধে বলুন বা ধর্ষণের বিরুদ্ধে বলুন, একটা আন্দোলন, গণ আন্দোলন দেখা গেছিল আরজি কর ঘটনার সময়। আপনার কি মনে হয় এই ধরনের ঘটনাগুলোর কোনো প্রভাব ভোটের রেজাল্টে পড়বে? না, দেখুন, আরজি করের ঘটনাটা যখন ঘটেছিল, 14 তারিখ রাস্তায় যে মানুষেরা নেমেছিলেন তারা সাধারণ মানুষ। তার মধ্যে আমার বাড়ির বউও ছিল, আমার মেয়েও ছিল। সেদিন ওই মেয়েটার প্রতি সমবেদনা, সহানুভূতি জানিয়ে প্রত্যেকে রাস্তায় নেমেছিলেন। আমি নিজে নৈহাটির রাস্তায় মিছিল করেছি উইদাউট এনি ফ্ল্যাগ, আমার মেয়ের হাত ধরে নৈহাটির রাস্তায়। আমার তিলোত্তমা, রাজ্যের তিলোত্তমা, দেশের তিলোত্তমা, তারা যেন নিরাপদে থাকে। সমস্ত অরাজনৈতিক ব্যক্তি কিংবা বিভিন্ন দলের লোক, তারা সবাই মিলে ওই মেয়েটারে হেঁটেছিল। আমাদের উদ্দেশ্য ছিল যে মেয়েরা যেন সুরক্ষিত থাকে। কিন্তু যখন ওটাকে পলিটিক্যালাইজ করা হলো, আন্দোলনটার অভিমুখ ঘুরিয়ে দেওয়া হলো, যখন মমতা ব্যানার্জির পুলিশ একজনকে অলরেডি অ্যারেস্ট করেছে, যখন সিবিআই হলো, দেখা গেল সিবিআই এর তদন্তে মমতা ব্যানার্জির পুলিশ যাকে অ্যারেস্ট করেছে, সিবিআই তার বাইরে আর কাউকে দোষী সাব্যস্ত করতে পারেনি, 2 বছরের মধ্যেও অন্য কোনো নাম আসেনি। তাহলে যেখানে মমতা ব্যানার্জির কোনো ভূমিকা নেই, সেখানে ওই আন্দোলনটাকে কেন্দ্র করে বলা হলো মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। তার মানে এই যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যেই আন্দোলনের অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হলো, আপনি লক্ষ্য করে দেখুন তখন কিন্তু মানুষ সরে গেল। যতক্ষণ আন্দোলনটা মেয়েটিকে কেন্দ্র করেছিল, ততক্ষণ অবধি সাধারণ মানুষ ছিল। কিন্তু সাধারণ মানুষ তো বুঝতে পেরেছিল যেখানে মমতা ব্যানার্জির কোনো দোষ নেই, তাহলে কেন মমতা ব্যানার্জির পদত্যাগ চাওয়া হবে? সাধারণ মানুষ যে আন্দোলন করেছিল তারা কিন্তু কেউ বলেনি মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। অনেক বুদ্ধিজীবী মানুষ প্রতিবাদ করেছেন, নাটকের দলের লোকেরা প্রতিবাদ করেছেন। তাদের মধ্যে তো 90% কেউ বলেননি যে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই, তারা বলেছিলেন তিলোত্তমার বিচার চাই। যে 2-4 জন মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছিলেন ওই নাটকের দলের মধ্যে, তাদের একটা পলিটিক্যাল এজেন্ডা ছিল যেটা সিপিএম পার্টির সাথে মিলে যায়। সিপিএম এবং বিজেপি চেষ্টা করেছিল এই মৃত্যুটাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক ফায়দা তোলা, অর্থাৎ মেয়ের মৃত্যুটা সেকেন্ডারি হয়ে গেল, তাদের রাজনৈতিক ফায়দা পাওয়ার জায়গাটা ফার্স্টে চলে এলো। স্বাভাবিকভাবে তখন সাধারণ মানুষ সেখান থেকে দূরে সরে গেলেন, কারণ তারা তো রিয়ালাইজ করলেন যে এখানে মমতা ব্যানার্জির কোনো দোষ নেই। আপনি বলুন না, আপনি দোষ কখন দিতে পারেন? যদি যে দোষী তাকে মমতা ব্যানার্জি আড়াল করার চেষ্টা করছে, মমতা ব্যানার্জির গ্রেপ্তার করছে না, মমতা ব্যানার্জি সেটাকে অ্যালাউ করছে, তাহলে তো আপনি বলতে পারতেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন কর। হাতরাসে যারা ধর্ষক তারা বেরোনোর পর তাদের গলায় মালা দেওয়া হয়, মুখ্যমন্ত্রীর দল বিজেপি দল তাই করে। তা সমালোচনা তাদের হওয়া উচিত যারা ধর্ষকদের মালা পরায়, আর যারা ধর্ষকদের জেলে পাঠায় তাদের পদত্যাগ দাবি করছে বিজেপি। আরেকটা বিষয় নিয়ে বিতর্ক হয়েছিল, আপনি যখন সেচ মন্ত্রী ছিলেন তখন আপনি একবার সন্দেশখালিতে গেছিলেন, তারপরে আপনার মন্তব্য বা ইত্যাদি। সন্দেশখালি নিয়ে আপনার এখন স্ট্যান্ড কি? এখন তো সন্দেশখালীর মানুষ বুঝছে যে কিভাবে ষড়যন্ত্র হয়েছিল মমতা ব্যানার্জিকে ছোট করার জন্য, হেয় করার জন্য। এখন তো সন্দেশখালীর মানুষ বুঝছে যে আন্দোলনের মুখ ছিল সুজয় মাস্টার, সে এখন তৃণমূলের কর্মকর্তা। যারা সে সময় আন্দোলনটা পরিচালনা করেছিল তারা তো রিয়েলাইজ করছে তারা এখন সবাই দিদির সাথে। বিধানসভা নির্বাচনের রেজাল্ট দেখে নেবে,
এখন আর শুভেন্দু অধিকারী সন্দেশখালী যাবে না, যেতে পারবে না, কারণ ও জানে ওর সমস্ত খেলা সন্দেশখালীর মানুষ ধরে ফেলেছে। লোকাল নেতৃত্বের বিরুদ্ধে কিছু ক্ষোভ বিক্ষোভ ছিল, সেটাকে কার্যে লাগাতে গেছিল। তো মমতা ব্যানার্জি তো কোনোদিন কোনো অন্যায়কে, অভিষেক ব্যানার্জি কোনোদিন কোনো অন্যায়কে তো প্রশ্রয় দেননি, এবং প্রশ্রয় দেননি বলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিলেন। তার রেজাল্ট আজকে সন্দেশখালীর মানুষ একত্রিত হয়ে মমতা ব্যানার্জির পতাকার তলায়। এখন কিছু ক্ষেত্রে অভিযোগ আসে, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গ ইত্যাদি ইত্যাদি। তৃণমূলের পক্ষ থেকে উত্তরবঙ্গ নিয়ে আপনারা কি মনে করেন? মানে বিজেপির অভিযোগ বা সিপিএম এর অভিযোগ, মূলত বিজেপির অভিযোগ যে তৃণমূল দক্ষিণবঙ্গ কেন্দ্রিক পার্টি হয়ে উঠছে, উত্তরবঙ্গকে তারা ততটা গুরুত্ব দিচ্ছে না। আপনারা কি মনে করেন এটা নিয়ে? এটা ওদের ভাবনাতে আছে। ওরা তো সবসময় বিভাজনের রাজনীতি চায়, সব কিছুতেই ওরা বিভাজনের রাজনীতি করে। বাংলাতে ওরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ করছে। আমাদের কাছে কোনো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নেই, আমাদের কাছে পশ্চিমবাংলা আছে, আমাদের কাছে বাংলা আছে। অতএব উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কোনো, আমি ইরিগেশন মিনিস্টার 2 বছর ছিলাম, আমি উত্তরবঙ্গে হয়তো তো 8 বার গেছি, আপনাদের ভাষায় যাকে আপনারা উত্তরবঙ্গ বলছেন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আপনি জিজ্ঞেস করুন ওখানকার মানুষদের, আপনি বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন না, ওরাই বলে দেবে হ্যাঁ 8-10 বার এসছে। অতএব ওগুলো সব বাজে কথা। মানে আমার সময় অন্তত মমতা ব্যানার্জি ওই সব এলাকার জন্য অন্তত 14 থেকে 15টা ইরিগেশনের প্রজেক্ট করেছে। 93 সালে সিপিএম এর আমলে যে খাল বন্ধ হয়ে গেছিল, সেই খাল মমতা ব্যানার্জি আবার নতুন করে প্রায় 35,000 কৃষক উপকৃত হয়েছে। এসব ইতিহাস তো ওই এলাকার মানুষ জানে। তার জন্যই তো ধূপগিরি বাই ইলেকশন আমরা জিতলাম, নাহলে তো জিততাম না। মমতা ব্যানার্জির জন্যই তো জিতেছি। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ইরিগেশন মিনিস্টার ছিলেন, পুরোটা আপনার সাবজেক্টে না হলেও কিছুটা আপনার সাবজেক্টে হবে। এই যে ধরুন বন্যাটা হলো হঠাৎ করে, বা দেখা যাচ্ছে যে বন্যাগুলো হচ্ছে, এগুলো কি টেকনোলজি দিয়ে আটকানো সম্ভব ছিল না? এটা তো কেন্দ্রীয় সরকারকে করতে হবে, কারণ জলটা তো আসছে ভুটান থেকে। এটা তো রাজ্য সরকারের এখতিয়ার বহির্ভূত। এটা আমরা বারংবার, আমি যখন ইরিগেশন মিনিস্টার ছিলাম এবং আমার ধারণা তারও আগে যারা ছিলেন কিংবা আমার পরে মানুষদা এসছেন তিনিও, বারংবার ভারত সরকারকে আমরা চিঠি করেছি যে এর জন্য কোনো পরিকল্পনা করা উচিত। মমতা ব্যানার্জি কয়েকবার চিঠি লিখেছেন। বাঁধ বা ভুটানের জলটা উপর থেকে তলায় বাংলার উপরে পড়ে, আপনি সেটা সেই ফ্লো আপনি আটকাবেন কি করে? সেটা তো আপনাকে ভুটানেই আটকাতে হবে, আর তার জন্যই তো কেন্দ্রীয় সরকারের ওদের সাথে কথা বলতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের উদ্যোগ নেই। ওরা ওই এলাকার আলিপুরদুয়ারের ভোট নেবে, কিন্তু আলিপুরদুয়ারের মানুষকে বাঁচানোর কোনো ইচ্ছে ওদের নেই। এটা আলিপুরদুয়ারের মানুষ এখন বুঝতে পারছে, অনুভব করছে যে ভোট ওরা বিজেপিকে দিয়েছে, কিন্তু এই যে ভুটানের জল আলিপুরদুয়ার সব ভাসিয়ে দিয়ে যাচ্ছে, এত লোকের ক্ষতি হয়ে গেল, সেই ক্ষতি পূরণেরও কোনো টাকা দেয়নি, আর যাতে ভবিষ্যতে ক্ষতি না হয় তার ব্যবস্থাও কেন্দ্রীয় সরকার নিচ্ছে না, আর গিয়ে বলছে আমাকে ভোট দাও। আর বিপদে ওরা মমতা ব্যানার্জিকেই পাশে পেয়েছে। এই পিরিয়ডে 2 বার গেল, প্রায় 10 দিন মতো ছিল। আপনি ভাবতে পারছেন একটা মুখ্যমন্ত্রী পড়ে রয়েছে। শিল্প নিয়ে যখন কথা উঠলো, একটা বিষয় জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে আপনি ব্যারাকপুরের সাংসদ, বলা হয় ব্যারাকপুর শিল্পাঞ্চল। একটা অভিযোগ উঠে আসছে যে তৃণমূল আমলে বড় কারখানা বা বড় ইনভেস্টমেন্ট আসছে না, বা বেশ কিছু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এটা নিয়ে আপনি কি মনে করেন, বা আপনার শিল্পাঞ্চলে আপনি কি দেখছেন? এটা তো সম্পূর্ণ মিথ্যে কথা। যে সমস্ত কারখানা বন্ধ হয়েছে সব সিপিএম এর আমলে। তৃণমূলের আমলে নতুন করে একটা কারখানা বন্ধ হয়ে গেছে, এরকম একটা উদাহরণ বিরোধীদের দিতে বলুন না। বরঞ্চ নৈহাটিতে শিল্প পার্ক 100 একরের উপরে বিভিন্ন ফ্যাক্টরি করছে। আপনি হাই রোডের উপর দিয়ে যাবেন, কল্যাণী হাইওয়ে, দেখবেন দুপাশে অজস্র কারখানা তৈরি হচ্ছে, প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছে। তো এটাই তো প্রমাণ করে যে কর্মসংস্থান যখন বাড়ছে, দুপাশে গেলে মানুষ তো চোখের সামনে দেখতে পাচ্ছে, এ তার আপনি তৈরি করে দিতে পারবেন না।
মানুষ চোখের সামনে দেখছে যে দুপাশে কল্যাণী হয়, দুপাশে একটার পর একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে যারা বলছে তারা পরিসংখ্যানটা দেখুক না, যে কত ইনভেস্টমেন্ট হয়েছে পশ্চিমবাংলায়। তো সেই পরিসংখ্যান দেখেই তো বুঝতে পারবে। হ্যাঁ, এরম বলতে পারেন আমরা ওই সিপিএম এর মতো পার্টি কেন্দ্রিক কোনো ফ্যাক্টরি করিনি। সিপিএম এর কারখানাটা ছিল ক্যাডার তৈরির কারখানা, আর আমরা যে ফ্যাক্টরি তৈরি করেছি, যে কর্মসংস্থান তৈরি করেছি, সেখানে মানুষ কাজ করছে, তাদের জীবিকা নির্বাহ হচ্ছে। আমরা ক্যাডার তৈরির কারখানা করিনি।